নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এই নতুন কাহিনীটি তাদের সৃষ্টি দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাদের লেখনের গভীরতা ও মহত্বের স্পর্শ করার ধৃষ্টতা আমাদের নেই। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প বোঙার জঙ্গলে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প বোঙার জঙ্গলে। ডিসেম্বর শেষ হতে চলল। প্রচণ্ড ঠান্ডায় ছাদে বসে রোদে গা সেঁকতে সেঁকতে লাল চা খাচ্ছি। হঠাৎই ভায়া, ভায়া আছো? আছো নাকি? হে ও ভায়া! হাঁক পাড়তে পাড়তে কিশোরীর আগমন দেখে আমিও উৎফুল্ল হলাম। কি হে, খবর কি তোমার? ডুমুরের ফুল হয়ে গেলে তো হে। বলতে বলতে জড়িয়ে ধরে চেয়ারে বসিয়ে হাঁক পাড়লাম। কই গো, এক কাপ চা দিয়ে যেও, তোমার ঠাকুরপো এসেছে। কিশোরী বসতে বসতেই বলল, আজ এসেছি বিশেষ একটা দরবার করতে, না করতে পারবে না কিন্তু, আগেই বলে রাখছি। আমি কপালে ভাঁজ ফেলে বললাম, দরবার? কি ব্যাপার বলো দেখি। আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই মানব। আমার চিন্তাক্লিষ্ট মুখ দেখে কিশোরী হো হো করে হেসে উঠে বলল, আরে এত চিন্তা করার মতো কিছু নেই। শেষ কবে ঘুরতে গিয়েছিলে বলো তো আমায়? আমি ভুরু কুঁচকে বললাম, সে গিয়েছি তাও বছর 5 হবে। হ্যাঁ, সেই বিয়ের পর একবার পুরী গেছিলাম, আর কোথাও নিয়ে যায়নি আপনার বন্ধু। খেয়ালই করিনি কখন যেন স্ত্রী এসে দাঁড়িয়েছে চা নিয়ে। কিশোরী ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবারও বলে উঠল, জন্যই তো তোমার বেরসিক স্বামীটিকে বলছিলাম এই জানুয়ারির মাঝামাঝি ঝাড়খণ্ডের দিকটা থেকে একটু ঘুরে এলে কেমন হয়। আমি তারানাথকেও বলেছি, সে আর চারিও যাবে বলেছে। এবার আপনারা রাজি হলেই টিকিট কাটতে পারি, এই আর কি। আচ্ছা, এ তো দারুণ প্রস্তাব। আপনার বন্ধুর হয়ে আমি সম্মতি জানাচ্ছি আপনাকে। আপনি টিকিট কাটুন দাদা। অগত্যা আর কি, আমাকেও সম্মতি দিতেই হলো। তবে মিথ্যে কথা বলবো না, আমি ঘর কোনো হলেও বেশ কিছুদিন ধরে হাওয়া বদলের একটা ইচ্ছে আমারও হচ্ছিল বইকি। তো আমাকে চুপ থাকতে দেখে কিশোরী বলল, আরে ভায়া, এত চিন্তার কি আছে? ওখানে আমার বন্ধু থাকে বউ বাচ্চা নিয়ে, ওর বাড়িতে গিয়ে উঠবো, খুব আনন্দ করা যাবে, চলোই না। কথা মতো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা সবাই নির্দিষ্ট সময়ে উঠে পড়লাম রেলগাড়িতে। একই কামরায় সকলের সিট। নিজের নিজের বাড়তে বসে শুরু হলো আড্ডা। কিশোরী বলল, আসলে অতীন চিঠিতে লিখেছিল ওদের বাড়ির পিছন থেকেই নাকি জঙ্গল শুরু হয়েছে। ভালোই হবে, জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতাটাও হয়ে যাবে। কিন্তু চারি, তুমি ভয় পাবে না তো? চারি কিশোরীর দিকে ফিরে মুখ ভেঙিয়ে বলল, কাকা বাবু, আমি কি আপনার মতো ভীতু নাকি? তারানাথ হো হো করে হেসে উঠে বললেন, চারি আমার মা মহামায়া, চারিকে ভয় পাওয়াবে কে? গল্প গুজবে হাসি ঠাট্টায় কিভাবে ট্রেনের সময়টা যে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। ট্রেন যথাসময় স্টেশনে এসে দাঁড়ালো। আমরা সকলে বোঁচকাপত্র নিয়ে স্টেশনে নামলাম। থিতু হয়ে দাঁড়াতেই কিশোরী এদিক ওদিক তাকিয়ে
একজনকে দেখে হাসি মুখে তার দিকে এগিয়ে গেল। ওকে দেখে আমরাও এগোলাম। এই হলো অতীন, আমার ছোটবেলার বন্ধু। ওর ঘাড়েই আগামী কিছুদিন আমরা চাপতে চলেছি। মাঝবয়সী লম্বা সুপুরুষ অতীনবাবু কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তুই আর বদলাবি না বল। তারপর আমাদের সকলের দিকে ফিরে হাত জোর করে বললেন, আপনারা চলুন, দিনে দিনে পৌঁছে যেতে পারলেই ভালো। সময়টাও তেমন ভালো নয় তো আসলে। আমরা সকলেই খেয়াল করলাম মানুষটার মুখে যেন একটা অদ্ভুত ভয়ের ছাপ। কেউ কিছু না বললেও তারানাথকে দেখলাম লোকটাকে তিনি খুব খুঁটিয়ে দেখে চলেছেন। আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে রাখা গাড়ির কাছে পৌঁছলাম। গাড়িতে উঠে রওনা দিতেই দেখলাম তারানাথ চারির হাতটা শক্ত করে ধরে বললেন, মারে, যেখানে যাচ্ছি জায়গাটা তো চিনি নে, তুই একটু সাবধানে থাকিস মাগো। একা একা কোথাও যাবি নে, মনে থাকবে। চারি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি তারানাথকে বললাম, কি ব্যাপার বলুন তো, কিছু সমস্যা? লোকটার কপালে একটা ফাঁড়া আছে দেখছি। হ্যাঁ, তো সেটা বড় কথা নয়, আমি অবাক হচ্ছি অন্য কারণে, চারির লক্ষণ দেখে। আমি নিশ্চিত যে কিছুদিন আগে পর্যন্ত ওর মাথার চারপাশে ওই কালো ছাপটা ছিল না, যেটা আজ দেখলাম। চারি আমার একমাত্র অবলম্বন, তাই একটু ভয় হচ্ছে আর কি। যদিও চারিকে আমি আমার বিদ্যা শিখিয়েছি, তাও বাবা তো চিন্তা হয়। চারি খুব লক্ষ্মী মেয়ে, ওর আবার কি হবে? তাছাড়া আমরা সবাই আছি তো, 1 সপ্তাহ মাত্র থাকবো, সব ভালো হবে, আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই। তারানাথ আমার কথায় কতটা আশ্বস্ত হলো বলতে পারি না, তবে দেখলাম সে চারির হাতটা ধরেই বসে রইল। আমিও ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলতে জিপটাকে একবার ভালো করে দেখে নিলাম। এহেন যানবাহনে ওঠার অভিজ্ঞতা এই প্রথম। সেই কথাই অতীনবাবুকে জানাতেই উনি হেসে বললেন, আমি ফরেস্ট রেঞ্জার। আপনারা যেখানে যাচ্ছেন ওই জায়গাটার নাম লাকড়াকুল। গামনি নদীর তীরে রাজমল পাহাড়ের পাশে একটা ছোট্ট গ্রাম। প্রকৃতি যে কত সুন্দর আর ভয়ঙ্কর আপনারা দেখতে পাবেন ওখানে। আমার বাংলোর ঠিক পেছন থেকেই শুরু হয়েছে জঙ্গল। আপনাদের কপাল ভালো থাকলে অনেক রকম পশু পাখি দেখতে পাবেন। তবে আমরা কিছু নিয়ম মেনে চলি, আপনারাও মানবেন আশা করছি। এই অঞ্চলে সাঁওতালদের বসবাস, ওদের অনেক রকম নিয়ম কানুন আছে, ওরা সেগুলো মানে। হয়তো আপনাদের চোখে সেসব অদ্ভুত লাগবে, কিন্তু মনে রাখবেন আপনারা যতটা পারবেন ওদের ওইসব নিয়মকানুন এড়িয়ে চলবেন। কখনো ওদের কোনো অদ্ভুত নিয়মের মাঝে যদি ভুল করেও চলে যান, কোনো রকম কৌতূহল দেখাবেন না, চলে আসবেন। আমরা একসাথেই থাকি, কিন্তু কেউ কাউকে চটাই না, এটাই এখানকার নিয়ম। অতীনবাবু থামতেই তারানাথ বলল, তা এসব নিয়েই কি আপনি ঘাবড়ে আছেন এতটা? আসলে এই সময়টা অনেক রকম রিচুয়াল প্র্যাকটিস করে এরা। আপনারা শহরের মানুষ, হয়তো অসুবিধা হবে আপনাদের, তাই নিয়েই আর কি চিন্তা করছিলাম। কিশোরী বন্ধুর কাঁধে চাপড় মেরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠল, তোর সেই ভালো ছেলে ভাবটা এখনো গেল না বল? কোনো চিন্তা নেই, আমরাও তো সংস্পর্শে ভালো ছেলে হয়েই থাকবো, কেমন? কিশোরীর বলার ভঙ্গিতে সকলে হো হো করে হেসে ওঠে। গাড়ির ভারী পরিবেশটা নিমেষেই হালকা হয়ে যায়। গল্পে আড্ডায় প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম লাকড়াকোল বুঝতেই পারলাম না। অতীনবাবুর বাংলোয় পৌঁছে যেটা প্রথম আমাদেরকে মুগ্ধ করল সেটা হলো চারপাশের পরিবেশ। বাড়িটা বেশ অনেকটা জায়গা নিয়ে বানানো। বাড়ির সামনে গাছপালা কেয়ারি করা, দেখে বোঝা যায় বাড়ির মালকিন যথেষ্ট রুচি সম্পন্না।
সবথেকে আকর্ষণীয় হলো বাড়িটার পেছন থেকে শুরু হওয়া ঘন জঙ্গলটা। জঙ্গলটা এতটাই ঘন যে এই পড়ন্ত বিকেলেই একেবারে অন্ধকার লাগছে। কেমন যেন একটা নিষিদ্ধ টান অনুভব হচ্ছে ওইদিকে। আমরা মুগ্ধ হয়ে চারপাশটা দেখছিলাম। হঠাৎই পেছন থেকে ভেসে এলো অদ্ভুত সুরেলা এক মেয়েলি কণ্ঠস্বর। আমরা সবাই ফিরে তাকাতেই দেখলাম মাথায় ঘোমটা টেনে একজন নারী মূর্তি এসে দাঁড়িয়েছেন, সঙ্গে আরও একজন মহিলা। দুজনের ভঙ্গিতেই আতিথেয়তা স্পষ্ট। অতীনবাবু বললেন, এটি আমার স্ত্রী বীরবাহা, আর এ হলো ডুমনি, আমাদের সাথেই থাকে। আমাদের মুখের দিকে চেয়ে ওনার কি মনে হলো কে জানে। আবারও উনি বললেন, হ্যাঁ, আমার স্ত্রী সাঁওতালি। বৌমা বড়ই মায়াময়ী, খুব ভালো লাগলো আপনাদের। অতীনবাবু বীরবাহা বলে যার পরিচয় দিলেন, এবার তিনি কথা বললেন। এখানে খুব ভালোটো লাগবে আপনাদের, কত রকম বেড়ানোর জায়গাটো আছে এখানে, সব ঘুরাইয়া দেখাইনবো আপনাদের। আমরা সবাই হৈ হৈ করে ঘরে ঢুকে যে যার মতো স্নান করে খাবার টেবিলে এসে বসলাম। অতীনবাবু শুরু করলেন গল্প। ফরেস্ট রেঞ্জার হওয়ায় তার কাছে গল্পের পরিমাণ নেহাত কম নয়। গল্প গুজবে খাবার টেবিল একেবারে জমে উঠল। অতীনবাবু ওনার স্ত্রী দুজনে খুব গল্প করতে ভালোবাসেন। এদিকে আমাদের তারানাথের কাছেও গল্পের ঝাঁপি। হাহাহিহি মিটতে মিটতে রাত হয়ে গেল। তারানাথ, আমি আর কিশোরী থাকবো এক ঘরে, আর আমার স্ত্রী আর চারি থাকবে আমাদের পাশের ঘরটায়। অতীনবাবু এসে আমাদের ঘরে পৌঁছে দিয়ে গেলেন। আপনাদের কোনো অসুবিধা হলে ডাকবেন, আর ওই জঙ্গলের দিকের জানলাটা খোলার দরকার নেই, কেমন? আমি বেশ অবাক হলাম। বললাম, কেন বলছেন? না মানে ওদিকের জানলা খুললে কি অসুবিধা হবে? আমার এই প্রশ্ন শুনে দেখলাম অতীনবাবু অদ্ভুতভাবে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর বললেন, না না, সমস্যা আর কি, জঙ্গল এলাকা, ওদিকে দেখবার মতো কিছু নেই, উল্টে পোকামাকড়ের আমদানি হবে ওই জানলা খুললে। শীতের সময় ওদিক দিয়ে হাওয়াও আসে বেজায়, ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর কি। আপনি চিন্তা করবেন না, আমরাও অহেতুক কৌতূহল দেখাবো না। তারানাথ ওনাকে আশ্বস্ত করলেন। অতীনবাবু সকলের দিকে চেয়ে শুভরাত্রি জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সারাদিনের ক্লান্তি, তার উপরে খাওয়া দাওয়াও বেশ জোর হয়েছে, তাই ঘুম আসতে আর সময় লাগলো না। কখন রাত পেরিয়ে সকাল হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। তবে ঘুমটা ভাঙল দরজায় একটা ধাক্কা শুনে। দরজা খুলতেই দেখি আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি কিছু বলার আগেই, চারি চারি, তাড়াতাড়ি পাশের ঘরে চলো বলেই দৌড়ে পাশের ঘরে চলে গেল। চারির কথা কানে যেতেই তারানাথ দৌড়ে গেলেন। আমার আর কিশোরীর হতভম্ব ভাবটা কাটতে এক মুহূর্ত সময় লাগলো বোধহয়। তারপর আমরাও ছুটলাম। গিয়ে দেখি চারি বিছানায় কেমন উদ্ভ্রান্তের মতো বসে আছে, দৃষ্টিকোণ দূরে ভেসে গিয়েছে। তারানাথ মেয়ের কাছে এগিয়ে গিয়ে তার কপালের ঠিক মাঝখানে নিজের বুড়ো আঙুল ছুঁয়ে চোখ দুটো বন্ধ করে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন। আমার স্ত্রী হতভম্ব হয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তারানাথ যখন চোখ খুললেন, তখন তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল। তিনি আমার স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অতীনবাবু তোমাদের ঘরের ওই জঙ্গলের দিকের জানলাটা খুলতে বারণ করেছিলেন নিশ্চয়, তাও খুলেছিলে কেন? আমার স্ত্রী ততক্ষণে ভয়ে সিঁটিয়ে গিয়েছে। আমতা আমতা করে সে বলল, আমি খুলতে চাইনি ওই জানলা। আপনারা নিজেদের ঘরে শুয়ে পড়ার পর আমি আর চারি গল্প করছিলাম শুয়ে শুয়ে। হঠাৎ ওই জানলার বাইরে থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। আমরা দুজনেই শুনেছি সেই আওয়াজ। হ্যাঁ, একটা সময় পর চারি বলল, জানলাটা খুললে কি হবে, চলো না দেখি কোনো জন্তু দেখতে পাই কিনা। ওরা তো রাতেই জল খেতে বার হয়। জঙ্গলে কোনোদিন তো থাকিনি না,
একটু দেখি না কেমন লাগে। জানলাটা অল্প একটু খুলেছিলাম, আর আর তারপরে কি দেখলে জানলা খুলে? দেখলাম একটা অদ্ভুত দর্শন মূর্তি। এতটাই বেটে, প্রথমে ভেবেছিলাম কোনো বাচ্চা হয়তো। এত রাতে এই জঙ্গলে বাচ্চা দেখে ভুল করে শব্দ করে জানলাটা পুরো খুলে ফেলি। শব্দ হতেই ওই মূর্তি ফিরে তাকায়। আমরা অবাক হয়ে দেখি ওটা একটা ছোট বাচ্চা নয়, বরং মুখটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর। মুখের চামড়াগুলো কোঁচকানো, নাকটা ভোঁতা, মুখ ভর্তি হাঙরের মতো দাঁত। আমরা ভয় পেয়ে যাই যখন দেখি ওই অদ্ভুত দর্শন মানুষটা চারিদিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে নিজের হাত দুটো বাড়িয়ে দেয়। আমরা তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিই, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে দেখতে পাই অত দূর থেকে বাড়িয়ে দেওয়া হাত দুটো ক্রমাগত লম্বা হচ্ছে। লম্বা হতে হতে হাত দুটো এগিয়ে আসছে এই ঘরের জানলা লক্ষ্য করে। আমরা দুজনে খুব ভয় পেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তারপর আমাদের জানলায় পড়তে থাকে টোকা। আমরা বুঝতে পারি যাকে দেখেছিলাম এটা তারই কাজ। সারা রাত দুজনকে জড়িয়ে ধরে বিছানায় বসে কাটিয়েছি। শেষ রাতে শুনতে পাই একটা অদ্ভুত আওয়াজ, বোঙা বোঙা, একটা না একটা অদ্ভুত সুরে বলে চলছিল একঘেয়েভাবে। ওই সুরে আমাদের দুজনেরই মাথা ধরে যাচ্ছিল। চারি একসময় আর না পেরে চিৎকার করে বলে উঠল, চলে যাও, আর সহ্য করতে পারছি না, না হলে সামনে এসো, দেখি কত সাহস তোমার। এই কথা বলার পর ওই ভয়ানক খিলখিলিয়ে হাসির আওয়াজ পাই আমরা। জানলা বন্ধ থাকার সত্ত্বেও কে বা কি যেন খুব তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে আমাদের খাটের নিচে ঢুকে গেল। এত তাড়াতাড়ি ঘটলো ব্যাপারটা যে আমরা কেউই কিছু দেখতে পাইনি যে কি ছিল ওটা। তারপর থেকে চারির এই অবস্থা। বোঙাটা আবার কি? না, অতীন বাবুর সাথে কথা বলতেই হবে দেখছি। এরই মধ্যে কখন যেন অতীন বাবু আমাদের পিছনে এসে দাঁড়িয়েছেন। আমাকে কি বলবেন বলছিলেন? আমাদের কথা তার কানে যেতেই ঘরের মধ্যে ঢুকলেন তিনি। সবাই এই ঘরে এভাবে দাঁড়িয়ে আছেন, কিছু হয়েছে কি? অতীন বাবুর কথা শুনে আমার স্ত্রী মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। এবার অতীন বাবুকে আরো কিছুটা হতাশ দেখালো। জানলাটা খুলেছিলেন তাই তো? এতবার করে বললাম তাও কথা শুনলেন না আমার। কি আছে ভায়া ওই জানলার বাইরে? কি এমন অপরাধ করে ফেলেছে বউঠান যে সবাই মিলে এভাবে বলে যাচ্ছে বেচারিকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিঠিতে লিখেছিলাম এই জানুয়ারিটা বাদ দিয়ে আসতে তোদের, কিন্তু তোদের সবার ছুটি পেতে সুবিধা হবে এই সময়ই জানিয়েছিলি, তাই আর না করিনি। ভেবেছিলাম তোদের সামলে নিয়ে ঘুরিয়ে দিতে পারবো, কিন্তু কথা শুনলেন না বউঠান। কতটা কি হয়েছে তা তো বুঝতে পারছি না। তোরা সবাই ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আয়, ওখানেই চা খেতে খেতে সব শোনা যাবে। আর বউঠান, চিন্তা করবেন না, কিছু হবে না। আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে অতীনবাবু তড়িঘড়ি ঘর ছেড়ে বের হলেন। অতীনবাবুর চলে যাওয়া পথের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইলেন তারানাথ। তারপর অত্যন্ত হতাশ ভঙ্গিতে বললেন, এখানে ঘুরতে না এলে ভালোই হতো বুঝলে, গতিক সুবিধের ঠেকছে না। এক অদ্ভুত কালো ছায়া দেখতে পাচ্ছি অতীনের মাথার চারপাশে। এই ঘরে আসার পর দেখলাম ঘরটাতেও কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব, একটা আষ্টে গন্ধ পেলাম যেন। না না না, কিছু ঠিক নেই, একেবারেই ভালো ঠেকছে না আমার।
কিশোরী আমার পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎই আমার হাতটা টেনে ধরে সে নিচু গলায় বলল, ভাইয়া, বৌঠান খুব ভয় পেয়েছে। তুমি ওকে একটু পাশের ঘরে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলো। সারা রাত ঘুমোইও নি। তুমি ফ্রেশ হয়ে ওই রুমে চলো, সব শোনা যাক। দরকার হলে কাল এখান থেকে চলে যাওয়া যাবে, চিন্তা করো না। আমাদের দুইজনকে ঘরে রেখে তারানাথ আর কিশোরী বেরিয়ে গেল। স্ত্রীকে ঘুমাতে বলে যখন আমি ডাইনিং রুমে পৌঁছলাম, তখন দেখি সকলেই সেখানে উপস্থিত। চা খেতে খেতে কোনো একটা গভীর আলোচনা চলছে। আমি বসতেই অতীনবাবুর স্ত্রী আমাকে চা দিলেন। এবার অতীনবাবু শুরু করলেন এক অদ্ভুত ঘটনা। আমি ঝাড়খণ্ডে আসি চাকরি সূত্রে। প্রথম এখানে এসে আমার খুব ভালো লাগতো। ফরেস্ট রেঞ্জার হয়ে আসায় কত জঙ্গলের ভেতর ঘুরতে হতো। এত নেশা হয়ে যায় আমার জঙ্গলের ভেতর যাওয়া যে আমি একাও ঘুরতাম প্রায় এখানে ওখানে। এরকমই একদিন ঘুরতে ঘুরতে একটু গভীরে চলে গিয়েছিলাম। হঠাৎ দেখি জঙ্গলের এক জায়গায় আগুন জ্বালানো হয়েছে, ধোঁয়া উঠছে। আমি ভাবলাম কাঠের কারবারিরা এসেছে হয়তো। আমি খুব আস্তে আস্তে যেতে থাকি ওই জায়গায়। বেশ কিছুটা এগিয়ে দেখি এক জায়গায় আগুনকে বেড় দিয়ে বেশ কিছু সাঁওতালি গোষ্ঠীর লোক বসে আছে। সাথে একজন মুরব্বী ধরনের মানুষ সমানে মন্ত্র পড়ে চলেছেন। সামনে একটা অদ্ভুত দর্শন মূর্তি রাখা, আর তার সামনে পড়ে আছে এক সাঁওতালি কিশোরী, বিবস্ত্র, অজ্ঞান। মুহূর্তে বুঝলাম কি হতে চলেছে। এই কিশোরীকে এরা কোনো এক উদ্দেশ্যে উৎসর্গ করছে। বেশি কিছু চিন্তা করার অবস্থা ছিল না। আমি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিই। ওদের ওখান থেকে তাড়িয়ে ওই কিশোরীকে নিয়ে আসি আমার বাংলোয়। শুশ্রূষা করে একটু সুস্থ করেই ওকে নিয়ে যাই ওর বাবা মায়ের কাছে। কিন্তু ওনারা উৎসর্গ করে দেওয়া মেয়েকে ফিরিয়ে নিতে রাজি হলেন না। বললেন যে এই কুমারী মেয়ে যেহেতু উৎসর্গ করার জন্য চিহ্নিত করা হয়েছিল, ওরা তাই আবারও ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে এই মেয়েকে বিয়ে করব। ওকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। যদিও আমার নিজেরও বীরবাহাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। আচ্ছা, বুঝলাম। তা এ তো গেল আপনাদের কথা। আমাদের চারির সাথে এর সম্পর্ক কোথায়? তাছাড়া যাকে ওরা কাল রাতে দেখেছে বলছে, সেই বা কে? এবার বীরবাহা বলল, আপনারা শহরের বাপুট্য বটে, তাই আপনাদের কাছে অনেক কিছুই আজব লাগবো। কিন্তু আমরা তো এখানকারই মানুষ গো বাবু, আমরা জানি দুনিয়ায় বঙ্গা বুড়ু সব আছে বটে। আপনারা গুদ্রবঙ্গার নাম শোনেন লাই, তাই না? আমরা মাথা নাড়িয়ে জানালাম, এরকম নাম আমরা এই প্রথম শুনছি। তবে ঠাকুর মশাইয়ের ব্যাপারটা আলাদা। তিনি কেমন গুম মেরে বসে আছেন। এখন এই গুদ্রেবঙ্গার নাম শুনেও তিনি চুপ রইলেন। তবে তার মুখের ভঙ্গি স্পষ্টত বলে দেয় এ বিষয় তার অধরা নয়। বীরবাহা আবারও বলে চলল, সাঁওতালি ভাষায় গুদ্র মানে ছোট, আর বঙ্গা হলো দেবতা। এ বঙ্গাকে খুশি করতে পারলে সংসারে সুখটো উদলে পড়ে একটু বটে। তাই ওনাকে ঠান্ডায় রাখতে প্রত্যেক বছর এই সময় একটু করে কুমারী মেয়েকে দিতে হয়, সুবায়ের ভালো করে। সেইবার রেঞ্জার সাহেব দেখে তো ছিলেন, আমার তখন সাজানো হয়েছিল। আমাকে নিয়ে আসার সময় উনি বঙ্গার মূর্তিটাকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছিলেন। সেই লেগেই তো এই সময়টাতে বঙ্গা আমাদের ঘোর দুটির চারপাশে ঘুরে। রাতের বেলায় আমাকে বলিটো দেওয়ার কথা ছিল, কিন্তু আমারে পাই নাই। তাই ওনার সব রাগ আমাদের উপরটাতে পড়েছে। তাই প্রত্যেক বছর এই সময়টাতে আমাদের খুব সাবধানে থাকতে তো হয় বাবু গো। ওই দিকের জানলাটাও আমরা খুলিলাই, ওনাকে ডাকাটো হয়েছে। তাই এবার ওই মেয়েটাকে উনি লিয়া যাবে গো।
এই বঙ্গা খুব রাগী, খুব নিষ্ঠুর বটেক। উনাকে আটকানোর উপায় আমাদের জানা টোলাই। আমাদের মেয়েটাকে খুব সাবধানে রাখতে তো হবে। কিশোরী বলল, আচ্ছা, আমরা যদি আজই চলে যাই তাহলে? এবার অতীনবাবু বললেন, তোদের আমি এটা বলতে পারছিলাম না, কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে তোরা চলে গেলেই ভালো করবি ভাই। এরপর ভালো সময় আসবি, তোদের অনেক অনেক ঘোরাবো চারিদিকে। আমরা সকলে একসাথে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোতে যেতেই কি একটা নাম না জানা পাখি আমাদের মাথার ওপর দিয়ে কেমন অদ্ভুত হাহাকারের মতো আওয়াজ করে উড়ে গেল। তারানাথ দেখলাম চোখ বন্ধ করে বিড়বিড় করতে করতে মেয়ের মাথায় হাত রাখলেন, আর এক মুহূর্তও দেরি না করে তাড়াহুড়ো করে এগিয়ে চললাম স্টেশনের দিকে। অতীনবাবু তার গাড়িতে করে আমাদেরকে নিরাপদে স্টেশনে পৌঁছে দিলেন। সকলে এক জায়গায় বসে অপেক্ষা করছি ট্রেনের। এরই মধ্যে কিশোরী আর অতীনবাবু গেল টিকিট কাটতে। বসেই আছি, হঠাৎ চারির শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলো। অন্য সময় হলে আমার স্ত্রী হয়তো তাকে নিয়ে যেত, কিন্তু এখন দেখলাম ঠাকুরমশাই কিছুতেই ওকে হাতছাড়া করতে চাইছেন না। তাই তিনিই মেয়েকে নিয়ে স্টেশনের এক কোণের শৌচালয়ের উদ্দেশ্যে এগোলেন। কিছুটা সময় কাটল। কিশোরী আর অতীনবাবু টিকিট নিয়ে ফিরে এসেছেন। দেখতে দেখতে ট্রেনের সময় এগিয়ে এলো, কিন্তু আশ্চর্য, তারানাথের তখনও দেখা নেই। ট্রেন ঢুকে গেল। তখনও তারানাথের দেখা নেই দেখে আমরা তারানাথ আর চারিকে খুঁজতে মহিলা শৌচালয়ের দিকে হন্তদন্ত হয়ে এগোচ্ছি। এমন সময় দেখি তারানাথ উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে আসছেন। কাছাকাছি আসতেই দেখলাম ডাকাবুকো সাহসী মানুষটা কেমন যেন কাঁপছেন। আমাদের আর ফেরা হবে না বিভূতি কিশোরী, আমরা এখানেই আটকা পড়ে গেছি। মামা মানে? তারানাথ একরকম আর্তনাদ করে বলে উঠলেন, চারিকেও নিয়ে গিয়েছে। আমি ওকে হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলেছি ওকে। হারিয়ে ফেলেছেন মানে? ও কোথায় গিয়েছিল? তারানাথ তখনও হাঁপাচ্ছেন। অসহায়ভাবে বললেন, চারিমাকে শৌচাগারের মুখ অবধি পৌঁছে দিয়ে আমি বাইরে দাঁড়ালাম। ভিড় ছিল, তার উপর মেয়েদের জায়গা, তাই আর যেতে পারলাম না। বেশ কিছুক্ষণ কেটে গেছে, অথচ চারি বেরোচ্ছে না দেখে মনটা কেমন যেন কুগাইল। তখন আমি ভেতরে খবর নিলাম, কিন্তু আশ্চর্য, কেউ চারি মায়ের খোঁজ দিতে পারল না। কেবল একজন বলল সে নাকি একটা মেয়েকে পেছনের দরজা দিয়ে স্টেশনের বাইরে যেতে দেখেছে। আমরা সব শুনে কেমন ঘাবড়ে গেলেও অতীনবাবু দেখলাম চোয়াল শক্ত করে বললেন, গুদ্রবঙ্গা তার খেলা শুরু করে দিয়েছে। আমি এটার ভয় পাচ্ছিলাম। আপনারা তাড়াতাড়ি চলুন, চারিকে খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এতক্ষণে যেন তারানাথ নিজেকে সামলে উঠেছেন। তার চোয়ালও শক্ত হল। বজ্র গম্ভীর গলায় তিনি বললেন, ওই অপদেবতা এবার ভুল মানুষকে ধরেছে। চারিমা আমার মহামায়া, তাকে একটা অপদেবতা কাবু করে ফেলবে এ আমি বিশ্বাস করিনি। আমার মায়ের গায়ে একটা আঁচড় কি করে কাটতে পারে ওই অপদেবতা আমি দেখব। ই হতে চলেছে এই লাকড়াকোল অঞ্চলে মা মহামায়াই জানেন। আমরা পুনরায় যখন আবার অতীনবাবুর বাংলোয় গিয়ে পৌঁছলাম, তখন বিকেল হয়ে গিয়েছে। বাড়িতে ঢুকে সবটা জানাতেই ডুমনি বলে উঠল, সর্বনাশ! ওই দিদিটাকে নিয়ে গেছে মানে ও দেবতা ওরে নিজের ভোগ হিসেবে নিয়ে গেছে। তোরা যত তাড়াতাড়ি পারিস দিদিটাকে খুঁজে বের কর কিনে, নাহলে নাহলে ওরা ওর বলি নিয়ে আনিবে। বীরবাহা বলল, কিন্তু খোঁজা হবে তো কোথায়? গুদ্রবঙ্গার সেভাবে কোনো মন্দির তো এই সত্তরে লাই। যারা পুজোটো করে তারা মূর্তি বানায় লাই, তাহলে খুঁজবে কোথায়?
স্বামীর দিকে তাকিয়ে কথাটা বলেই বীরবাহা ফিরলেন তারানাথের দিকে। আপনি চিন্তা তো করবে ক্লাই বাবা, আমিও তো আপনার একটু বিটি বটে। কথাটা দিচ্ছি, যেমনেই হোক শাড়িকে ফিরাইয়া লিয়া আসবই। তারানাথ এতক্ষণ চুপ করে থাকলেও এবার গর্জে উঠলেন। জীবনে এমন অনেক অপশক্তির মুখোমুখি হয়েছে, মা মহামায়া আমাকে কোনোদিনও নিজের চরণ থেকে সরাননি। এবারও আমি চারিকে নিয়েই ফিরব, দেখি কে কি করে আমাকে। এই কথা বলে তারানাথ চলে গেলেন নিজের ঘরের দিকে। তার হাত মুঠো করা থাকলেও কাঁধ দুটো ঝুলে গিয়েছে। যতই শক্ত কথা বলুক, যতই সে তান্ত্রিক হোক, আদতে তো সে বাবা। আর এই একটা জায়গায় এসেই শক্তিশালী দুর্বল সবাই যেন এক হয়ে যায়। তারানাথ চলে যেতেই আমরা আমাদের পরবর্তী কর্তব্য সম্পর্কে ভাবতে লাগলাম। অনেকক্ষণ পর তারানাথ ফিরছে না দেখে আমি এগোলাম ওনার ঘরের দিকে। গিয়ে দেখি উনি ধ্যানে বসেছেন, গায়ে রক্তবস্ত্র, কপালে সিঁদুরের টিকা। এই মুহূর্তে ওনার সাথে কথা বলা যাবে না, তাই আমি বেরিয়ে এলাম ঘর ছেড়ে। রাতে খাওয়ার সময়ও তারানাথ ঘর থেকে বেরোলেন না। আমরা সকলে ঘরে গিয়ে দেখি তারানাথ এক মনে জানলা খুলে বাইরের দিকে চেয়ে আছেন। আমরা গিয়ে ডাকতেই তিনি মুখ ফিরিয়ে বললেন, আমি যেতাম একটু পরে। আচ্ছা অতীন বাবু, আপনাদের জঙ্গলের মধ্যে এরকম কোনো জায়গা আছে কি যেখানে অনেকটা ফাঁকা স্থান আছে, একটা ছোট জলধারা আছে, একটা গুহা আছে টিলার গায়ে? একটা এরকম জলধারা আছে জঙ্গলের মধ্যে অনেকটা ভেতরে, কিন্তু গুহা না তো। আমি ওই জায়গায় গিয়েছি বেশ কয়েকবার, কিন্তু কোনো রকম গুহা তো দেখিনি কখনো। তারানাথ উত্তরটা শুনে একেবারে ঘুম মেরে গেলেন। আজকে আমার স্ত্রী একা শুতে না চাওয়ায় আমি ওর সাথে শুলাম। তারানাথের সাথে থাকলো কিশোরী। রাত তখন কত হবে জানা নেই। হঠাৎই কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার স্ত্রী খাটের কোনায় বসে হাঁটুতে মাথা গুঁজে উহু করে কেঁদে চলেছেন। আমি কি হয়েছে জানার জন্য বিছানা ছেড়ে উঠে তার দিকে এগোতেই দরজায় টোকা পড়ল। তাড়াতাড়ি দরজা খুলতেই কিশোরী একেবারে হুড়মুড় করে ঘরে ঢুকে এলো। তাড়াতাড়ি বেরিয়ে এসো ভায়া, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তারানাথ, তারানাথ। কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? তারানাথ কোথায়? কিশোরী প্রায় কেঁদে ফেলল। সারাদিন এত ধকলে খুব ঘুম পেয়েছিল, তাও জেগেই ছিলাম। তারানাথ ওর ব্যাগটা গুছিয়ে রাখছিল, সে নাকি কাল সকালে মেয়েকে খুঁজতে যাবে তার মতো। আমি যতই বোঝাই, অতীন ওর লোক লাগিয়ে দিয়েছে জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজার জন্য, কিন্তু কে শোনে কার কথা। তাও আমি বসেই রইলাম। হঠাৎই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। যখন চোখ খুললাম দেখি তারানাথ নেই। আমি চারিদিক খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। শুধু একটা চিঠি লিখে রেখে গেছে তারানাথ আমার ছোট্ট। চিঠি? কিসের চিঠি দাও দেখি। কিশোরী একটা চিঠি আমাকে ধরিয়ে দৌড়ে গেল অতীন বাবুকে ডাকতে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়লাম জিপ নিয়ে। রাস্তায় যেতে যেতে আমি চিঠিটা খুললাম। লেখা আছে, তোমাদের নিয়ে গেলাম না বলেও গেলাম না, আশা করি মার্জনা করবে। আজ সন্ধ্যায় আমি ধ্যানে বসেছিলাম, মধুসুন্দরী দেবীকে ডাকার জন্য বসলেও কেন জানি না বারবার মাতু পাগলির কথা মনে পড়ে যাচ্ছিল। চোখ দিয়ে জল গড়িয়ে বুক ভেসে যাচ্ছিল। তো আমি ওনাকেই স্মরণ করলাম। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কিছুই হলো না। এমন সময় হঠাৎ একটা খলখলে হাসির আওয়াজ শুনলাম, আর তারপরে কিরে হতভাগা, আমাকে মনে পড়ে কোনো বিপদ হলেই, তাই না? চেয়েছিলাম তো তোরে দীক্ষা দিতে, তাও তো পারলি নে রে হতচ্ছাড়া। বলি মনে যখন সাহস নেই তাহলে ডাকিস কেন তুই পোড়ার মুখো? আমি বললাম,
মাগো, মাগো, যতই গাল দাও, আজ আমি আমার মেয়েটারে ভিক্ষা চাই মা। ওরে তুমি বাঁচাও। ও এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিছুই জানি না মা। আমার মেয়েটারে তুমি দয়া করো মা। আবারও পেলাম মাতু পাগলির গলা। এবার তার গলাটা অনেকটাই শান্ত হয়ে এসেছিল। তিনি বললেন, বুঝলি তাহলে সন্তান কি জিনিস? চিন্তা করিস না, সে ভালো আছে এখনো, কিন্তু কতক্ষণ থাকবে তা বলতে পারি না। ওই দেখছি এক বামন প্রেত তার দিকে এগোচ্ছে। পারলে মেয়েটাকে বাঁচা। ওর কাছ থেকেই আমি ওই জায়গার বর্ণনা শুনেছি, আর আমি এখন সেই দিকেই চললাম। তোমাদের চিঠি লিখে রেখে গেলাম এই আশায় যে তোমরাও তোমাদের মতো করে চেষ্টা চালিও। যদি ওখানে গিয়ে পৌঁছতে পারো তাহলে আমার মেয়েটারে বাঁচিও। আমার যা হয় হোক, আমার অংশ, আমার মহামায়া যেন এই পৃথিবীতে নির্ভয়ে নিশ্চিন্তে বাঁচতে পারে। চিঠিটা পড়ে আমার হাতটা মুঠো হয়ে গেল। না না, তারানাথের কিছু হতে দেব না আমরা। এতজন আছি, ঠিক খুঁজে বার করব বাপ মেয়েকে। আমি অতীন বাবুকে বললাম, অতীন বাবু, আচ্ছা তারানাথ আপনাকে যে ঠিকানা দিয়েছে সেখানেই আগে চলুন দেখি। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চললাম ওই ঠিকানায়। কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখলাম এক স্বর্গীয় দৃশ্য। চাঁদের আলোয় গোটা অঞ্চলটা যেন ধুয়ে যাচ্ছে। ছোট্ট একটা জলধারা বয়ে যাচ্ছে এক ধার দিয়ে। চাঁদের নীলচে আলো তার জলে পড়ে মুক্তোর মতো চিকচিক করছে। একটা হরিণ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে জল খাচ্ছিল। আমাদেরকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালায়। এত উত্তেজনার মধ্যেও ক্ষণিকের জন্য আমি যেন এ নৈসর্গিক শোভা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ অতীনবাবুর চিৎকারে হুঁশ ফিরল। এ কি? ওটা কে? রিফ্লেক্সে আমরা সবাই ঘুরে দাঁড়ালাম, আর দাঁড়িয়েই চমকে উঠলাম। কখন যেন নিঃশব্দে কতগুলো মানুষ এসে আমাদেরকে ঘিরে দাঁড়িয়েছে। তাদের মুখে এক অদ্ভুত হাসি। বেশভূষা দেখে বলাই যাচ্ছে এরা এই অঞ্চলের সাঁওতাল অধিবাসী। আমি অতীন বাবুর দিকে চাইতেই দেখলাম ওনার মুখেও একগাল হাসি যোগ হয়েছে। কিশোরী বেজায় অবাক হয়ে বলল, অতীন, এইসব কি? আর তুই আর তুই আর তুই ওভাবে হাসছিস কেন? এই লোকগুলো হঠাৎ কোথা থেকে এলো? আর কি হচ্ছে কি? আচ্ছা, এখন কি মজা করার সময় বলতো? অতীন বাবুর মুখে ততক্ষণে যে হাসিটা ফুটেছে তাকে পৈশাচিক হাসি বললে বোধহয় অত্যুক্তি হবে না। সেইভাবেই তিনি বললেন, বীরবাহাকে আমি বড় ভালোবাসি রে। তার সাথেই ভালোবাসি টাকা পয়সা সম্পদ। তোদের আমি সবটা সত্যি বলিনি। তবে বীরবাহাকে আমি বাঁচিয়েছিলাম এটা সত্যি। গুদ্রবঙ্গার মুখের গ্রাস কেড়ে নিয়েছিলাম এটাও সত্যি। কিন্তু ভেবে নিয়েছিলাম অন্ন ভোগ দিয়ে আমি গুদ্রবঙ্গাকে তুষ্ট করবই। তাই তোদের ডেকে আনি ঠিক এই সময়, ওই জানলা খুলতে না করি। সেটাও ছিল পরিকল্পনা। ওইখানে আমি গুদ্রবঙ্গার মূর্তি প্রতিষ্ঠা করেছি সবার অলক্ষ্যে। এই সময় যদি শিকারীকে তার শিকার দেখিয়ে দেওয়া যায় তাহলে শিকারী তার শিকার বুঝে নেয়। আমি শুধু আমার কাজটা করেছি মাত্র। কিশোরী ভীষণ রেগে এগিয়ে যেতেই সাঁওতাল দলের লোকেরা ছুটে এলো আমাদের দিকে। মুহূর্তের মধ্যে আমাদেরকে ঘিরে বেঁধে ফেলল। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের সাথে অতীন, এমনটা তুই করতে পারলি? কেন করলি এমন বল? এবার আমার নজরে পড়ল গুদ্রবঙ্গার মূর্তিটা। কয়েকজন সাঁওতাল এক স্থানের ঝোপঝাড় সরাতেই মূর্তিটা বেরিয়ে এসেছে, যার দেহ বাচ্চাদের মতো হলেও মুখটা ভয়াবহ।
আর আরো ভয়ানক লাগছে কারণ ওই মূর্তির শরীরে লেপা রয়েছে লাল সিঁদুর। নাকি ওগুলো রক্ত? চাঁদের আলোয় দেখলাম আরো কিছু মানুষ এগিয়ে গেল আর একদিকে। সেদিকে একটা টিলার পাথর সরাতেই উন্মোচিত হলো একটা গুহার মুখ। দেখলাম অতীন নিজেই এগিয়ে গিয়ে একটা অজ্ঞান নারীর শরীর নিয়ে এসে রাখলো ওই সাঁওতাল অপদেবতার মূর্তির সামনের মাটিতে। এই যে চারিকে ওইভাবে দেখে আমরা ছটফট করে উঠলাম। তবে আমাদের হতাশার তখনও বোধহয় কিছু বাকি ছিল। এরপরেই দেখলাম আরো একজন বৃদ্ধের শরীর টেনে এনে রাখা হচ্ছে। এই তো আমাদের ঠাকুর মশাই। এদিকে আমাদের কিছু করার ক্ষমতা নেই, হাত পা শক্ত করে বেঁধে দিয়েছে। অসহায়ের মতো দেখে চললাম এই নিষ্ঠুর পরিণতি। ওরা এবার গুদ্রবঙ্গার সেই পাথুরে মূর্তির সামনে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে সবাই মিলে গোল হয়ে বসল। আগুনের শিখাগুলো বাতাসের তালে তালে অদ্ভুত সব ছায়া ফেলছিল ওদের মুখে। সবাই বসার পর একসাথে দুলে দুলে এক আদিম সুরে মন্ত্র পাঠ করা শুরু করল। প্রথমে নিচু স্বরে, তারপরে ক্রমশ সেই স্বর চড়তে চড়তে জঙ্গলের বুক চিরে ফেলতে চাইল। বারংবার সেই ডাক আর সুরের ওঠা নামায় পরিবেশটা যেন মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। ওই মিষ্কালো আধারে আগুনের লাল আভা আর ওদের ওই একটানা পৈশাচিক মন্ত্রোচ্চারণে আমাদের শরীর জমে কাঠ হয়ে গেল। মনে হলো এখনই বুঝি অন্ধকার ভেদ করে কিছু একটা বেরিয়ে আসবে। তবে বেশ কিছুক্ষণ কিছুই ঘটল না। কিন্তু ওদের মন্ত্রোচ্চারণের শব্দ আরো একটু চড়তেই চাঁদের আলোয় যে ভয়ানক দৃশ্যটা প্রত্যক্ষ করলাম তা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। দেখলাম সেই গুহার ভেতর থেকে একটা অদ্ভুত দর্শন শিশু হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। সেটা ক্রমশ এগিয়ে আসছে নিথর হয়ে শুয়ে থাকা চারি এবং ঠাকুর মশাইয়ের দিকে। প্রমাদ করলাম আমরা, চিৎকার করে উঠলাম, চারি পালিয়ে যা রে মা, চারি পালা। ওদিকে আমাদেরকে ঘিরে থাকা মানুষগুলো তখন একইভাবে মন্ত্রোচ্চারণ করে চলেছে। আমরা চিৎকার করতে করতে হঠাৎ অনুভব করলাম আমার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না। একে অপরের মুখের দিকে চাইতেই বুঝলাম সকলেরই একই অবস্থা। অনেক চেষ্টা করেও কারোর গলা দিয়ে এতটুকু শব্দ বেরোল না। অর্থাৎ এই মুহূর্তে বিস্ফারিত নেত্রে সর্বনাশ ঘটতে দেখে চলা ছাড়া আর কোনো উপায় নেই। চারির কিন্তু জ্ঞান ফেরেনি। ওই শিশুরূপী পিশাচ ক্রমশ এগিয়ে এসে এবার দাঁড়ালো চারির নিথর শরীরটার পাশে। তারপর ঘাড় বেঁকিয়ে চারির শরীরটাকে দেখে নিয়ে এক পৈশাচিক তীক্ষ্ণ অট্টহাসিতে ফেটে পড়ল। পিশাচটা এবার তার হাত বাড়িয়ে চারির শরীর স্পর্শ করতেই আমরা দেখলাম চারির নিথর দেহটা হঠাৎ একটু নড়ে উঠল যেন। এদিকে পিশাচ চারির শরীর স্পর্শ করতেই হাতে ছ্যাঁকা লেগেছে এমন ভঙ্গিতে হাতটা সরিয়ে নিল সে। আমরা দেখলাম ধীরে ধীরে চারির শরীরটা উঠে বসছে। তার চোখ দুটো টকটকে লাল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হঠাৎই আমাদের কানে ভেসে এলো শত সহস্র উলু আর শঙ্খের আওয়াজ। শব্দটা কোথা থেকে আসছে, কারা করছে কিছুই বুঝে উঠতে পারলাম না। চারপাশে দৃষ্টি ঘুরিয়েও শব্দের উৎসের কোনো হদিশ পেলাম না। কিন্তু শব্দটা যেন অন্ধকারের বুক চিরে আছড়ে পড়ছে এই একখণ্ড ফাঁকা জমির ওপর। হঠাৎ আমার মনে পড়ল তারানাথ কার কথা বলছিল যেন? সে মায়া রচনা করতে পারে। সেই শব্দের প্রাবল্য আমাদের কানে এসে আছড়ে পড়তেই মুখের অবশ ভাবটা যেন কাটছে। ওদিকে মন্ত্রের ধ্বনিটাও থেমে গিয়েছে। কিশোরী অস্ফুটে বলল, বটু পাতলি। ততক্ষণে চারি অদ্ভুত এক মুদ্রায় উঠে দাঁড়িয়েছে। তার দুই পা দুই দিকে প্রসারিত করে হাঁটু ভাঁজ করে ঘাটটাকে যথাসম্ভব বাঁকিয়ে
দুই হাত রেখেছে দুই জঙ্ঘার ওপর। হাওয়ায় ওর চুলগুলো মুখের সামনে এসে পড়ছে। এই চারি তো। আমাদের দৃষ্টি তখন ততোধিক বিস্ফারিত। এ কাকে দেখছি? এ চারিই তো, নাকি অন্য কেউ? আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখে চললাম। ততক্ষণে সাঁওতালরাও বুঝে গিয়েছে কিছু একটা গোলমাল আছে। ওরা ভয় পেয়েছে যথেষ্ট, কিন্তু তাও নিজেদের আরাধ্যকে ভোগ না দিতে পারলে সমূহ বিপদ। সেই কারণে তারাও এগিয়ে গেল চারিকে ধরতে। চারি এবার এক ভয়ানক আর্তনাদ করে এগিয়ে এলো ওই শিশুরূপী অপদেবতার উদ্দেশ্যে। অতীন বিপদ বুঝে ছুটে গিয়ে জড়িয়ে ধরল চারিকে পিছন থেকে। চারি এক ঝটকায় অতীনকে ছিটকে ফেলে দিয়ে ওর দিকে ফিরে ওর গলা চেপে ধরে শূন্যে উঁচিয়ে ধরল। ওইটুকু মেয়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে উপস্থিত সকলেই তখন ভীত সন্ত্রস্ত। অতীনও বেশ কিছুক্ষণ চারির সেই নাক পাশের মতো মুষ্টিবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে একসময় ছটফট করতে করতে ঢলে পড়ল। চারি অতীনের নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। এরই মধ্যে সকলের অলক্ষ্যে গুদ্রবঙ্গার মূর্তিটা অদ্ভুতভাবে কখন যেন জ্যান্ত হয়ে উঠেছিল। তারানাথেরও জ্ঞান ফিরেছে। ওই মূর্তি যখন চারিকে আক্রমণ করতে একেবারে তার কাছে পৌঁছে গিয়েছে, তারানাথ তখন তার ঝুলিতে রাখা অজস্র উপাচার থেকে কিছু একটা নিয়ে ওই মূর্তির চারিদিকে দ্রুত ঘুরতে ঘুরতে বন্ধন প্রস্তুত করতে আরম্ভ করে। শ্রী দুর্গা সপ্ত শ্লোকে স্তোত্র মন্ত্রস্য নারায়ণায় ঋষি শ্রী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বত্যা দেবতায় শ্রী দুর্গা প্রতিষ্ঠা। তারানাথের মন্ত্র জপের শব্দকেও ছাপিয়ে যায় চারির অদ্ভুত খলখলে হাসিটা। মন্ত্রোচ্চারণের শেষ পর্যায়ে দেখা যায় আকাশের কোণায় কালো মেঘ। মুহূর্তের মধ্যে সেই মেঘ ছেয়ে ফেলে চরাচর। মুহুর্মুহু বাজের আওয়াজে চারিদিকে কেঁপে উঠতে থাকে। শ্রী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বত্যা দেবতায় শ্রী দুর্গা প্রতিষ্ঠাং সপ্ত শ্লোকী দুর্গা পাঠে বিনিয়োগা। এরপর তারানাথের মন্ত্র শেষ হতেই এক তীব্র আলোতে চারপাশ ঝলসে ওঠে। বড় মুহূর্তেই কান ফাটা শব্দে আমরা সবাই চারদিকে ছিটকে যাই। তারানাথও লুটিয়ে পড়ে। চারিরও হাসি বন্ধ হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। বাজ পড়েছে গুদ্রবঙ্গার সেই পাথুরে মূর্তিটায়। মূর্তিটা ভেঙে শত টুকরো হয়ে গিয়েছে। এক সপ্তাহ পর ছাদে বসে চা খাচ্ছিলাম। হঠাৎই আছো নাকি ভাইয়া? এই কথা শুনে একটু হলেই চাটা গায়ে পড়ে যাচ্ছিল আর কি। যথারীতি কিশোরী এসে দাঁড়াতেই আমি উঠে দাঁড়িয়ে সবেগে দুই হাত নেড়ে বললাম, না না ভাই, আর কোথাও যাব না। কিশোরী যেন একটু ম্লান হাসল, বলল, আমিও কোথাও যেতে বলছি না। আমার বাড়িতেই একটা শান্তি সস্তায়নের আয়োজন করেছি অতীনের নামে। একটা স্মরণসভাও রেখেছি ওই দিন। আমি জোর করব না, তোমরা গেলে আমার ভালো লাগবে। আমি অবাক হলাম বেজায়। অতীনের জন্য? তুমি এখনো তার কথা ভাবছ? সে আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিল যে। কিশোরী বলল, কি করবো বলো, বন্ধু তো। এই বলে সে চলে গেল। অবাক হয়ে তার চলে যাওয়াটা দেখছিলাম আর অনুভব করছিলাম এক চরম সত্য। আসলে এক একটা সম্পর্ক এমনই হয় যা কোনো নিয়ম মানে না। ঠিক যেমন কিশোরী আর অতীন, ঠিক যেমন তারানাথ আর মাতু পাগলি। শত গাল দিলেও ভালোবাসাটা থেকেই যায়।